আমরা শুরু করি হচ্ছে পরিচয় পর্ব দিয়ে, না? তো পরিচয় পর্বর শুরুতে আমি আমার পরিচয়টা লাস্টে দিই। আপনারা শুরু করেন। আমি যার নাম স্ক্রিনে দেখা যাচ্ছে, তার নাম ধরে ডাকলে আপনার পরিচয় দেবেন। পরিচয় দেওয়ার টেমপ্লেটটা হবে এরকম যে আপনার নাম তো শো করছে, বাট কারো যদি নাম এক্সাক্টলি এরকম না হয় তাহলে বলতে পারেন। আর ২ নম্বরে হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলতে লাস্ট এডুকেশন কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি এখন কি করছেন? প্রফেশন। প্রফেশন যদি টেস্টিং এর সাথে জড়িত না হয়, তাহলে চতুর্থ প্রশ্নের অ্যান্সার মানে চতুর্থ বিষয় বলতে হবে যে আপনি আসলে মোটিভেশনটা কি? আর যারা টেস্টার তাদের তো বলা লাগবে না চতুর্থটা। সো আপনারা এই ৩ টা বিষয়ের উপর কথা বলবেন ১ মিনিট করে, হ্যাঁ? বা লেস দ্যান 1 মিনিট। তো আমরা শুরু করি। ১ম এ হচ্ছে জান্নাতুল লিমা। আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাতুল ফেরদৌস লিমা। আমি বিএসসি কমপ্লিট করছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর কারেন্টলি আছি কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে ক্লাস করতে হলে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে। অ্যাজ ইউ আপনি ক্লাসরুমে আছেন, হ্যাঁ? ঠিক আছে? সবার জন্য ওই একই নির্দেশ। আইএসটিকিউবি কোর্সটা আ পাস করে আসাটা খুব একটা সহজ কাজ না। এইটাকে সহজ করতে হলে কিছু ডেডিকেশন দরকার। তার ভিতরে নাম্বার 1 ডেডিকেশন হচ্ছে আপনি ফরমালি ক্লাস করতে হবে, হ্যাঁ? তো যাদের সুযোগ আছে এই মুহূর্তে ক্যামেরা অন করেন। আর যাদের রেডি হওয়ার দরকার আছে তারা একটু রেডি হওয়া শুরু করেন, তারপর ক্যামেরা অন করেন। হুম? আচ্ছা, আমরা ২য় জনের কাছে যাই। নুসরাত জাহান মিম। আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান মিম। আমি আমার বিএসসি কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। বর্তমানে আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে আছি। আমি বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং কোর্সটা নিচ্ছি। আর আমার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে এই কোর্সটা নেওয়ার জন্য অবশ্যই টিচারকে আইএসটিকিউবি সার্টিফাইড হওয়া লাগবে। সেই জন্য মূলত আমার অ্যাকচুয়ালি এই কোর্সটা করতে আসা। গ্রেট। এরপর আমরা যাব হচ্ছে গাজী সালাউদ্দিন। আসসালামু আলাইকুম। আমি গাজী সালাউদ্দিন, সিনিয়র কিউএ হিসেবে আছি কম্পিউটার লিমিটেড। আর আমার গ্রাজুয়েশন অ্যাকাউন্টিং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এরপর আমরা আসি শাহ নেওয়াজ। জি স্যার, থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে শাহ নওয়াজ। আমি এমএসসি করেছি সিএসসি তে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর এখন আছি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে সেভ দ্য চিলড্রেন অর্গানাইজেশন। ওকে, ঠিক আছে। এরপর আমরা আসবো হচ্ছে শাফায়েত আরিফিন। আপনি আনমিউট করেন শাফায়েত। সরি, আসসালামু আলাইকুম। আমি আবু শাফাত আরফিন। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এমএসসি কমপ্লিট করেছি। এখন আছি সেভ দ্য চিলড্রেনের এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। ওকে, দেন আমরা আসবো হচ্ছে আরিফুল ইসলাম অর্ণব। আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফুল ইসলাম। এসইউ থেকে আমি বিএসসি কমপ্লিট করেছি আর কম্পিউটার সায়েন্সে। এখন আমি আছি বিপ্লব লিমিটেডে অ্যাজ এ এসইউ ইঞ্জিনিয়ার। কোন ইউনিভার্সিটি বললেন? বুঝি নাই। আচ্ছা, আমরা এরপর আসি দোলন বণিক। আসসালামু আলাইকুম, আমি দোলন বণিক। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইউআইইউ থেকে। আমি এখন আছি কনা সফটওয়্যার ল্যাবে এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি সবারই বলা শেষ হয়েছে। এবার আমার পালা।
যদিও আরো কয়েকজন জয়েন হওয়ার কথা ছিল মনে হয়, ওরিয়েন্টেশনের জন্য হয়তো অথবা সময় পাইনি। তো আমি রাশেদ করিম। আমি আহ, প্রতি বছরে 1 বছর করে বেশি বলতে হয়, 27 ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং অ্যান্ড টিচিং। আমার সিগনিফিকেন্ট কয়েকটা কোম্পানির নাম বলবো যেটা ক্যারিয়ারে ভালো রোল প্লে করেছিল এই অর্গানাইজেশন গুলা। নাম্বার 1 হচ্ছে নিউরাল সিস্টেমস লিমিটেড। এটা এখন নাই, আগে ছিল। 2005 পর্যন্ত আমি ওখানে ছিলাম এবং আমি ওখান থেকে প্রথম ইআরপি সলিউশন তৈরি করি, যেটা ঢাকার মার্কেটে ভালোই ডমিনেট করছিল। ইভেন ট্যালিকে ঢাকার মার্কেট থেকে সরিয়ে দিতে পেরেছিলাম আমরা সাকসেসফুলি। এরপরে চলে আসি আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ডিভিশনের হেড হিসেবে অ্যাজ এ ডেপুটি ডাইরেক্টর ছিলাম। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে আমাদের নুসরাত জাহান মিম এখন আছে, ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম। নুসরাতের হচ্ছে কোন ব্যাচ, আমার সাথে দেখা হয়নি মনে হয়। নুসরাতের স্যার আমি 25 ব্যাচে স্যার। আমি আপনাকে চিনতাম বাট আপনার ক্লাস পাই নাই। আচ্ছা। তো এরপর 2020-তে আমি চলে যাই হচ্ছে মালয়েশিয়া একটা বিশ্ববিদ্যালয়ে, ওখানকার স্কুল অফ কম্পিউটিং অ্যান্ড ইনফরমেটিক্স ফ্যাকাল্টির লেকচার হিসাবে। তারপর আবার ব্যাক করেছি বাংলাদেশে। মনে করছিলাম চাকরি আর কি করবো না, নিজেই কিছু একটা করব। তো এই করতে গিয়ে দেখলাম যে ইভিনিং এ শুধুমাত্র এই যে ক্লাস নেওয়ার মধ্যে ছিলাম। পরে পরে একটা কোম্পানিতে জয়েন করছি, এখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে আমি ডিজিএম আইটি জয়েন করেছি 2 মাস হলো। এই এছাড়া হচ্ছে আমার যে ইনভলভমেন্ট হচ্ছে আইএসটি কিউবির সাথে। আইএসটি কিউবির ফাউন্ডেশন লেভেল আপনি যে কোর্সটা করছেন, এই কোর্সের সিলেবাসের অথর আমি। প্লাস হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে অনেক প্রজেক্ট নিয়ে সফটওয়্যার টেস্টিং এ কাজ করেছি, যেমন আইসিটি মিনিস্ট্রির টেস্ট উইং এর যারা টেস্টার সবই আমার স্টুডেন্ট। এরপরে হচ্ছে কর্পোরেট অনেক অফিসের সাথে কাজ করা হয়েছে, তার মধ্যে সব থেকে বড় কন্ট্রিবিউশন ছিল হচ্ছে বিজিআইটির প্লাস 100+ টেস্টার সার্টিফাইড হয়েছে। আমি ছিলাম হচ্ছে ওদের মেন্টর। এখন বিজিআইটিতে একটা কোর্স চলছে আমার, সেটা হলো অ্যাজাইল টেস্টিং এর উপরে। অ্যাজাইল টেস্টিংটা কমপ্লিট হলে দেন ফুল স্ট্যাকে আবার অ্যাজাইল টেস্টিং অফার করব আমি। আম, এটা ঈদের এই মাসে শেষ হবে, মানে ঈদের পরে লাস্ট আর একটা ক্লাস আছে। এছাড়া হচ্ছে বেসিসের বিআইটিএম এ সফটওয়্যার টেস্ট অটোমেশনের উপরে কোর্স নিই, তবে এটা হচ্ছে লাস্ট ব্যাচ হবে। কারণ হচ্ছে যে আর এত বেশি বিজি হয়ে গেছে আমি, যে পার্সোনাল লাইফ বলে আসলে কিছু নাই এখন। ওই ব্যাচটা শেষ হলে দেন আমি অন্তত ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেটা আমি একটু ডে টাইমে একটু হয়তো ফ্রি থাকবো। তবে মনে হয় না থাকা হবে, কারণ আইসিটি মিনিস্ট্রি আবার নক করেছে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। এবং সাথে যেটা আর একটা অর্গানাইজেশন বলতে গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেটা হলো আপনার এই গোয়েন্দা বিভাগের কিছু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সফটওয়্যার টেস্টিং এর উপরেও ট্রেনিং নিতে যাচ্ছে। আমার সাথে কথা বলেছে, এখনো ডেট ফাইনাল হয়নি। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আমার সম্পর্কে। এরপরে হচ্ছে আস্তে আস্তে ক্লাসের ভিতরে অনেক কথাই হবে। তো তারপর আপনাদের কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমার সম্পর্কে। আমরা চলে যাই হচ্ছে আইএসটিকিউবি সম্পর্কে আপনাদের কেমন ধারণা হয়েছে বলেন তো। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি ফার্স্ট।
টেস্টিং জগতে আইএসটিকিউবির উপরে আর কোনো সার্টিফিকেশন নাই সফটওয়্যার টেস্টিং জগতে। কারণ এদের যে ফুটপ্রিন্ট হচ্ছে 130টা দেশের উপরে। হ্যাঁ, তো এ পর্যন্ত সার্টিফাইড টেস্টার হচ্ছে 9,57,000 পরীক্ষা হয়েছে পর্যন্ত 1.3 মিলিয়ন এক্সাম হয়েছে এদের। তো আপনার অনেকগুলো লেভেল আছে। লেভেল বলতে এখানে ফাউন্ডেশন লেভেল, অ্যাডভান্স লেভেল, তারপরে কোর, এক্সপার্ট লেভেল। এই লাইনটা হচ্ছে কোর লাইন, আর এই সাইডটা হচ্ছে অ্যাজাইল। হ্যাঁ, তা আপনারা এরপরে হচ্ছে এদিকে স্পেশালিস্ট। হ্যাঁ, কোনো স্পেশালাইজেশন কিছু করতে হলে এর ভিতরে করতে পারেন এগুলা। ফাউন্ডেশন লেভেলের এটা হচ্ছে লেটেস্ট। এর আগে ছিল 3.11, বাট স্টিল এটা রেখেছে কিছুদিন, মনে হয় ওরা কিছু ল্যাঙ্গুয়েজের জন্য এখনো রেখেছে, সব ল্যাঙ্গুয়েজের না, কিছু ল্যাঙ্গুয়েজের জন্য এটা রেখেছে। ল্যাঙ্গুয়েজ বলতে বিভিন্ন দেশের ভাষাভাষীর মানুষের জন্য যখন এই সিলেবাসটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। আমাদের বাংলাতে নাই, বাংলাতে হলে ভালো হতো। তো এই ফাউন্ডেশন লেভেলটা করার পরে দেন ইউ ক্যান ফরওয়ার্ড টু দিস লাইন, এনি লাইন, মানে আপনি যে কোনো দিকে যেতে পারবেন। তখন আমরা ফাউন্ডেশন লেভেল সিলেবাসটার দিকে যদি তাকাই, যেমন এই যে ফাউন্ডেশন 3.1, এই জিনিসটাকে এটা বলতেছে এরা, এটা ছিল হচ্ছে 9th মে 2024 ইংলিশের জন্য, যেহেতু এটা পার হয়ে গেছে এই জন্য এটা নাই, কিন্তু নভেম্বর পর্যন্ত চলবে হচ্ছে নন ইংলিশ যারা আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে যেগুলো আছে। তো এইখান থেকে আমরা সিলেবাসটা যদি দেখি, সিলেবাস নিয়ে আলোচনাটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার মূল আলোচনা থাকবে। সিলেবাসটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, সিলেবাসের ক্রোনোলজি যে ভার্সনস কতগুলো আছে, যে 99 থেকে শুরু করে এ পর্যন্ত লাস্ট যেটা আসলো সেটা হচ্ছে কিছু মডিফিকেশন আসছে এটাতে। হ্যাঁ, কিন্তু 23-এর কত এপ্রিলের 21 তারিখে লাস্ট আসছে। আচ্ছা, আমরা যদি কন্টেন্টের দিকে তাকাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। ওকে, স্ক্রিনটা যদি দেখি আমরা প্রথম জিরো চ্যাপ্টার বলতে ওরা বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট না, বাট এই সম্পর্কে সিলেবাসের জন্য সার্টিফিকেশন লেভেলের এসব জেনারেলাইজ কথাবার্তা, ক্যারিয়ার পাথ, বিজনেস আউটকাম, এটা আমাদের সিলেবাসের অন্তর্গত না। হ্যাঁ, বাট এখান থেকে শুরু হলো ফান্ডামেন্টাল অফ টেস্টিং, প্রথম চ্যাপ্টার। এখানে টেস্টিং কাকে বলে, টেস্টিং অবজেক্টিভ কি, টেস্টিং ডিবাগিং, কেন টেস্টিং দরকার, হ্যাঁ, কন্ট্রিবিউশন টু টেস্টিং এর যে কন্ট্রিবিউশন টু সাকসেসের জন্য, তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্সের বিভিন্ন ধরন, হ্যাঁ, তারপরে হচ্ছে ইস্যুর বিভিন্ন লেভেল, যেমন এরর্স কোনটা, ডিফেক্টস, ফেইলিওরস, রুট কজ, টেস্টিং এর প্রিন্সিপালস গুলা, তারপরে হচ্ছে আপনার রোলস যারা কাজ করে, তারপরে আমাদের আসবে হচ্ছে আচ্ছা, রোলস ইন টেস্টিং, এসেনশিয়াল স্কিলস আর গুড প্র্যাকটিসেস ইন টেস্টিং, অনেকটা সাইকোলজির ওপর ভিত্তি করে করা। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেখানে টেস্টিং থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলা হয়, যে টেস্টিং এর আমাদের এসডিএলসির সব জায়গাতে আসলে টেস্টিং আছে। এরপরে হচ্ছে আমাদের পাবো আমরা ডিফারেন্ট লেভেল অফ টেস্টিং, হ্যাঁ, টেস্টিং এর বিভিন্ন কনটেক্সট, হ্যাঁ, স্ট্যাটিক টেস্টিং, স্ট্যাটিক টেস্টিং যেটা সফটওয়্যার রান না করে টেস্ট করা যায়। এরপর হচ্ছে টেস্ট অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এটা কিভাবে টেস্ট কেস ডিজাইন করা হয় সেটার বিষয়গুলো এখানে দেখানো হয়। এই যে হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, তারপরে এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং, কোলাবোরেটিভ বেসড টেস্ট অ্যাপ্রোচেস,
এরপর চ্যাপ্টার 5 আসছে ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজিং দ্য টেস্ট অ্যাক্টিভিটি, মানে আপনি অ্যাজ এ টেস্ট ম্যানেজার। চ্যাপ্টার 4 ছিল হচ্ছে টেস্ট অ্যানালিস্টের জন্য। হ্যাঁ, চ্যাপ্টার 5 হচ্ছে টেস্ট ম্যানেজারের জন্য, যেখানে আমাদের টেস্টের প্ল্যানিং, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, টেস্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, দেন আমাদের আসছে কনফিগারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডিফেক্ট ম্যানেজমেন্ট। আর এরপর চ্যাপ্টার 6টা খুবই ছোট, মাত্র 20 মিনিটসের চ্যাপ্টার। এটা হচ্ছে টেস্ট টুলস। এইটা হচ্ছে বেসিক্যালি টেস্ট টুল সম্পর্কে একটা সম্যক ধারণা, যে একটা প্রজেক্টে টেস্ট টুলস কিভাবে আসলে কতটুকু বেনিফিট নিয়ে আসতে পারে, অথবা টেস্ট টুল কি পরিমাণ রিস্ক নিয়ে আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা। এই হচ্ছে ওভারভিউ অফ দ্য কন্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্ট নিয়ে যারা এই সিলেবাস নিয়ে কাজ করেছে পর্যন্ত অনেক লোক, তাই না? তো এর ভিতরে আম, এর ভিতরে এই যে দুই পাশ হয়ে গেছে আমার নামটা, এ পাশ ও পাশ, এর ভিতরে আমার নামও আছে, কারণ এই সিলেবাস নিয়ে আমিও কাজ করেছি। তো এই সিলেবাসটার অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের মতো সিলেবাস না, যে সিলেবাসে শুধু কন্টেন্ট থাকে আমাদের, তাই না? কিন্তু এখানে কন্টেন্টের সাথে হচ্ছে এর ইয়ে থাকে, মানে টোটাল ডিটেইলি দেওয়া আছে সবকিছু। তবে এখানে কোনো ডায়াগ্রাম বা কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অতটা ক্লিয়ার করা নাই, বাট এটা পড়লেও একটা ধারণা তৈরি হয়। বাট আমরা এটার উপর ভিত্তি করে স্লাইড বানাই, যে স্লাইড গুলো হচ্ছে আর একটু এলাবোরেট করে স্টুডেন্টদের বোঝার জন্য এই জিনিসগুলা তৈরি করি। আমাদের এই টোটাল কন্টেন্টের ভিতরে টোটাল যে এক্সামটা হবে সেটার জন্য যে কগনিটিভ লেভেল বলা হয়, যেটা হচ্ছে অনেকে নলেজ লেভেল বলে, এই নলেজ বা কগনিটিভ লেভেল, যেটা আইএসটি খুবই সিকে দিয়ে প্রকাশ করেছে, বাট অনেকে সি দিয়েও প্রকাশ করে কগনিটিভ লেভেলের জন্য। তো 3টা কগনিটিভ লেভেল ইউজ করা হবে এখানে, K1, K2 অ্যান্ড K3। যেটা K1 মানে রিমেম্বার, মুখস্থ রাখা, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, এবং এটাকে অ্যাপ্লাই করার মতো অ্যাবিলিটি। তাহলে আপনি আইএসটিকিউবি সার্টিফাইড টেস্টার ফাউন্ডেশন লেভেল হতে পারবেন। অবশ্য আমি যখন পরীক্ষা দিই, বাংলাদেশে প্রথম আমরা 25 জন পরীক্ষা দিয়েছিলাম, তার ভিতরে আমরা 6 জন পাস করেছিলাম। তো সেই সময় K4 পর্যন্ত ছিল। তার মানে বোঝা গেল যে ফাউন্ডেশন লেভেলের সিলেবাস আপনাদের জন্য আরেকটু ইজি করা হয়েছে, তাই না? আমাদের সময় বেশ কঠিন ছিল। আইএসটিকিউবির এই পড়াশোনাটা আপনাদের ডিমান্ড করে হচ্ছে আপনার কি বলে, আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ এমন ভাবে দিতে হবে যাতে করে এ বুঝতে পারে যে আপনি আসলে পাশ করতে চাচ্ছেন। সিলেবাস নিজেই বুঝতে পারবে যে আপনি আসলেই পাশ করতে চাচ্ছেন, মেন্টালি আপনি কি আসলে টেস্টার হতে চাচ্ছেন, তাহলেই এইটা পাশ করা সহজ। আদারওয়াইজ আপনি পাশ করাটা আসলেই টাফ। হ্যাঁ, এটা একটা হচ্ছে যে হাই স্কুল লেভেলে যে পড়াশোনাটা আছে না, ওইভাবে পড়তে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি অলরেডি টেস্টার হিসেবে কাজ করছেন, তো আপনার জন্য খুব সহজ হবে, বিষয়টা একেবারে উল্টা। কারণ আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, যারা অলরেডি টেস্টার হিসাবে তাদের ক্যারিয়ারে বেশ ভালো অ্যাডভান্স হয়েছিল, তারা একজনও পাস করতে পারে নাই। আপনাদের এই কোর্সটার ইম্প্যাক্টটা যদি বুঝতে হয়, তাহলে এটা যে নাম্বার 1। দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেশে আসলে এই কোর্সটা খুবই চিপ বলবো আমি। চিপ বলতে ইন টার্মস অফ ফিনান্সিয়ালি চিপ। আমরা দেখেন মাত্র হচ্ছে 7,500 টাকা, আর ফেস টু ফেস যখন ক্লাস নিতাম 15,000 টাকা ছিল। এই কোর্সটা যদি আপনি ইউএসএ তে করতে যান, তাহলে সার্টিফিকেশন সহ পরীক্ষার ফিস সহ আপনার লাগবে প্রায় 6 লাখ টাকা। বাট সেখানে ধরেন আমরা আমাদের এখন পরীক্ষার ফিস হচ্ছে 20,000 টাকা বাংলাদেশে, ডলারের দাম বেড়ে যাওয়াতে। আগে ছিল 15, তারপরে 18 হয়েছিল, পরে এখন হচ্ছে এইবার যারা পরীক্ষা দেবে
এই জুন মাসের শেষের দিকে পরীক্ষা হওয়ার কথা অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে, তাদের পে করতে হবে হচ্ছে 20,000 টাকা। সো অলমোস্ট আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 27,500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। বাট আপনাকে 40 to 40 আমাদের 40 to 44 আওয়ার্সের মতো ক্লাস হবে। এখানে আমি একটা চ্যাপ্টার 1 শেষ করার পর একটা এক্সাম নেব, চ্যাপ্টার 2 and 3 শেষ করার পর আরেকটা এক্সাম নেব, চ্যাপ্টার 4 শেষ করার পর একটা এক্সাম নেব, আর 5 and 6 শেষ করার পর আরেকটা এক্সাম নেব। সো দ্যাট আপনি ফিড ফরওয়ার্ডিং সিস্টেমে যেন নিজেকে একটু অ্যালাইন রাখতে পারেন। আপনার ডেডিকেশন অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আবার বলছি আমি। এই ডেডিকেশনটা আমি দেখবো হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম ডেডিকেশন আসবে আপনার ক্যামেরা থেকে। আপনার ক্যামেরা যদি অন থাকে তাহলে বুঝবো যে আপনি পাস করার মতো মানসিক অবস্থা তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি মুখস্থ করে পারবেন না এই সিলেবাস। মোর দ্যান 500 স্লাইডস আছে এরকম। তো এত কিছু মুখস্থ করে পাস করে আসা কঠিন। দ্বিতীয়ত হচ্ছে এই সিলেবাসটা এমন ভাবে ডিজাইন করা এবং এক্সামের কোশ্চেনও এমন ভাবে ডিজাইন করা, আপনি আসলে কনফিউশনের মধ্যে পড়বেন, এটাই স্বাভাবিক। টেস্টারদের যে অ্যাক্টিভিটি মানে জবের যে নেচার, সেই নেচার অনুসারে বা প্রফেশনাল যে নেচার, সে অনুসারে আসলে পরীক্ষা এক্সামের কোশ্চেন গুলো এরকম হয়। কেমন হয় আসলে বলতে মানে বেশিরভাগই কোশ্চেন আসবে হচ্ছে বেস্ট, মোস্ট, লিস্ট টাইপের। হ্যাঁ, নট। তো এমসিকিউ থাকবে। এমসিকিউ শুনলে আমাদের কাছে সহজ মনে হয়, তাই না? বাট আপনাকে যখন বলা হবে যে এই 4টার ভিতরে বেস্ট অ্যান্সার কোনটা, সমস্যা আসলে তখন। ধরেন আমি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায়, আমি 4টা অ্যান্সার দেবো। একটা হচ্ছে বাংলাদেশ, একটা খুলনা ডিভিশন, একটা মেহেরপুর, আর একটা হচ্ছে নোয়াখালী। বলেন তো কোনটা হবে? গাজী ছাড়া। বুঝলি, বেস্ট অ্যান্সার কোনটা হবে? বাংলাদেশ। না, এটা হবে খুলনা অথবা আপনার হোম টাউন যেখানে সেটা হবে স্যার। মানে যদি খুলনা হয় আপনার হোম টাউন তাহলে খুলনা হবে। আমি বলেছি যে বাংলাদেশ, খুলনা ডিভিশন, মেহেরপুর এন্ড নোয়াখালী। আমরা তো আপনার হোম টাউন জানলে হোম টাউনের নামটাই বলতাম। আপনি জানলে তো হয়েছে, কিন্তু এই যে জানেন না বলেই আমি জিজ্ঞাসা করছি, কারণ এগুলো কিছু ইন্টেলিজেন্স আছে ভিতরে। হ্যাঁ, এটা চোখ কান খোলা রাখলে কোশ্চেনের প্যাটার্ন দেখে আপনি আইডিয়া করা উচিত। আমি বলেছি হুইচ ইজ দ্য বেস্ট অ্যান্সার। বেস্ট অ্যান্সার মানে হচ্ছে নোয়াখালী। বেস্ট অ্যান্সার মানে হচ্ছে মানে নোয়াখালীতে যে অলওয়েজ বেস্ট হয় তা বলছি না, কিন্তু বেস্ট অ্যান্সার মানে হচ্ছে একাধিক কারেক্ট আছে, তার ভিতরে বেস্ট কোনটা? বাংলাদেশ। না, মেহেরপুর। কারণ এটা একদম পিন পয়েন্ট করা হয়। কারণ মেহেরপুর খুলনা ডিভিশনে, আর খুলনা ডিভিশন বাংলাদেশের ভিতরে। তো বাংলাদেশ বললে এটা বেস্ট অ্যান্সার হবে না। আমি মনে হয় বুঝাতে পারিনি, তাই না? স্যার বুঝতে পারছি, মানে এক্সাক্ট পিন পয়েন্ট হলে মেহেরপুর হবে। জি, এক্সাক্ট। মানে আমার মেহেরপুর তো খুলনা ডিভিশনও কারেক্ট, আমার বাড়ি যদি খুলনা ডিভিশনে, আবার বাংলাদেশেও কারেক্ট, আমার মেহেরপুরও কারেক্ট। তার মানে এক্সাক্ট যদি আমার কাছে পৌঁছাতে হয় তাহলে বেটার হচ্ছে মেহেরপুরে যাওয়া, তাই না? সো অ্যান্সার গুলো এরকম একটু ট্রিকি থাকে, একটু এলাবোরেট কোশ্চেন থাকে। আমি খুব শর্ট কোশ্চেন জিজ্ঞেস করেছি, অনেক সময় সিনারিও বেসড কোশ্চেন থাকবে। তো এই কোশ্চেন গুলার যদি ক্লিয়ারলি ধারণা না থাকে তাহলে আসলে দেওয়াটা কঠিন। আর প্রথম থেকে যদি আপনি ওই যে হাই স্কুল লেভেলে পড়াশোনা করতে করতে যান তাহলে
পাশ করে আসার সম্ভাবনা বেশ ভালো। আমার এই আইএসটিকিউ চাই মনোযোগ। একটা বাচ্চা যেমন তার মার কাছে মনোযোগ চায়, এই আইএসটিকিউ পরীক্ষাটা হচ্ছে আপনি আপনার মনোযোগ চাই। আপনি যদি মনে করেন যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, লাস্টের ৩ দিন আপনি পড়ে পাস করে চলে এসেছেন সেকেন্ড ক্লাস নিয়ে, বিষয়টা এরকম না। আমি প্রথমেই সতর্ক করে দিচ্ছি যে ফেল করার সম্ভাবনা অনেক বেশি এই পরীক্ষায়। প্রথমত হচ্ছে আপনার ভয় পাবেন। আমাদের আজরাইল আশা দেখলে ভয় লাগে না? নাম শুনলে ভয় লাগে, তাই না? কিন্তু তাদেরই ভয় লাগে না যারা হচ্ছে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। তাদের ভয় লাগবে না। তাই না শাহনেওয়াজ? জি স্যার। কিন্তু স্যার বিষয় হচ্ছে যে এখানে স্যার আমার ২টা কোশ্চেন আছে। একটা হচ্ছে স্যার প্রথমে তো মানে মনে হচ্ছে পুরো ধরা খেয়ে গেলাম, কারণ মানে বিএসসি পর করলে দেখা যাচ্ছে যেটা সহজ হতো, এখন দেখা যাচ্ছে জব করে আপনি বলে দিলেন যে জব করলে ওই এক্সপিরিয়েন্স এর এটা পুরাই উল্টা পড়ার প্যাটার্নটা। আরেকটা হচ্ছে যে স্যার দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাহলে আপনার তো স্যার চ্যাপ্টার ওয়াইজ আপনি যখন পরীক্ষা নেবেন তাহলে স্যার ওই পরীক্ষাগুলো দিলে মানে পরীক্ষাগুলো দিলে হয়তো বুঝতে পারবো যে না আমি আসলে এখন এক্সামে বসলে পাস করতে পারবো কিনা। হুম। না, না বুঝতে পারবেন। আপনার আপনি যে বুঝবেন, বোঝার জন্য হচ্ছে আপনাকে তো পড়তে হবে। হ্যাঁ? প্রথম বিষয় হচ্ছে এটা টোটালি সাইকোলজিক্যাল একটা গেম আছে। এই সাইকোলজিক্যাল গেমটা হচ্ছে আপনি প্রথমত হচ্ছে টেনশন করা যাবে না পরীক্ষায়। আপনাকে বলা হবে যে এটা পরীক্ষায় আপনি টেনশন করতে পারবেন না। টেনশন করেছেন তো আপনি পরীক্ষায় ধরা খেয়ে যাবেন। কারণ হচ্ছে যখনই মানুষ ভয় পায়, হ্যাঁ? তখন তার স্বাভাবিক ব্রেনের ক্যাপাসিটিটা নষ্ট হয়, ডিগ্রেড করে। আপনি দেখবেন হ্যালুসিনেশন হচ্ছে। আপনার আম দেখবেন যে আপনি ঘামছেন। হ্যাঁ? এগুলো হয় কেন? কারণ হচ্ছে আপনার ব্রেইন তখন একটা 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 সার্ভিলেন্স এর মধ্যে চলে যায়। স্বাভাবিকতাটা থাকে না। হ্যাঁ? একবার আমার কি বলে ড্যাফোডিলের এক স্টুডেন্ট, আমি ওই পরীক্ষার সময় ওদের বসিয়ে দিয়ে আমিও ওখানে একটা জায়গায় সিস্টেম অ্যাডমিন রুমে গল্প করছিলাম। তো ওখান থেকে সিসি ক্যামেরায় দেখা যায়। তো দেখি যে কত ৪০ মিনিট পরে সে বের হয়ে যাচ্ছে। মানে বের হচ্ছে, দেখছি যে চেহারা একটু ফ্রাস্ট্রেটেড চেহারা। হ্যাঁ? ৪০ মিনিট না, ০.৫ ঘন্টা মনে হয়। ০.৫ ঘন্টার মধ্যে বের হইছে। তা আমি তো ভয় পেয়ে গেলাম যে সে কি করলো? পরীক্ষা শেষে আমাকে বলতেছে টেনশনে এমন একটা অবস্থা হয়েছিল যে মনে হচ্ছে প্রস্রাব হয়ে যাচ্ছে। মাত্র ৭৫ মিনিটের পরীক্ষায় কেউ বাথরুমে যায়? বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি রেডি না হন, ওরা অসম্ভব পড়াশোনা করেছিল। আ সে পাস করে গেছিল। এই বাথরুম থেকে ঘুরে এসে একটু ভয় পেয়ে গেছিল। ভয় পাওয়ার কারণে সে ওখানে বসে চিন্তা করছে যে খামাখা ভয় পাচ্ছি কেন? এরপরে হচ্ছে যে সে সে মাথা যখন স্বাভাবিক হয়ে গেছে তার, আমি ওদের বলছিলাম যে ভয় পাবা না, কি আর হবে? মানে অ্যাটিটিউড থাকবে এরকম, কি আর হবে? ফেল করলে কি যায় আসে? যখন আপনার মধ্যে এই ভয়টা কাজ করবে না, তখন দেখবেন যে আপনি ইউ ক্যান উইন। বলেন তো মুসলিম বাহিনী কাফের মুশরিকদের সাথে অসম যুদ্ধেও জিতেছে কেন? এর একটা প্রধান কারণ হচ্ছে তাদের মৃত্যুর ভয় ছিল না, কারণ তারা তো আল্লাহর জন্য লড়তেছে, এখান থেকে গেলে তো জান্নাতে যাবে, বেঁচে থাকলে ইসলাম বিজয় হবে, আর মারা গেলে জান্নাত। একটা একদম নিশ্চিন্ত, হ্যাঁ, যে আমি মৃত্যুর জন্য রেডি। তা আপনি যখন ফেল করার জন্য রেডি হয়ে যাবেন না, তখন ফেল করতে পারবেন না। এখানে তো পিছনে উল্টা হয়ে গেল, ফেল করার জন্য রেডি, আর আপনি বলতেছেন যে হাই স্কুলের মতো লেখাপড়া। ৮ ঘন্টা জব করে ৪-৫ ঘন্টা পর টাইম তো বের করা ডিফিকাল্ট। না ৪-৫ ঘন্টা লাগবে না। প্রথমত হচ্ছে ক্লাস মিস দেবেন না আমার, হ্যাঁ? আমার ক্লাস যদি মিস না দেন তো পরীক্ষার হলে মনে হবে যে আমি আপনার মক টেস্ট নিচ্ছি, এরকম ফিলিং হবে। একটা স্টুডেন্ট হচ্ছে ৪০ মিনিটে পরীক্ষা শেষ করছে।
এবং সে এসে ফোন দিছে 40 মিনিট পর। আমি তো ভয় পেয়ে গেছি, নিশ্চয় পারে নাই বলে বের হয়ে গেছে। সে 40-তে 40 পেয়েছে এবং এসে বলল আমাকে যে মনে হচ্ছে আমি মক টেস্ট দিচ্ছিলাম ওটা। তার কাছে এতটাই সহজ মনে হচ্ছে। আচ্ছা, আমি এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আগে বলে রাখছি এই জন্য, যাতে করে আপনাদের মাইন্ডসেটটা যেন তৈরি হতে থাকে। আমি প্রথমে ভয় দেখাই এই জন্য, যেটা আল্লাহর পদ্ধতি। প্রথমে ভয় দেখাতে হয়, জাহান্নামের ভয়, এরপরে জান্নাতের সুসংবাদ দিতে হয়। তো আমি একটু ভয় দেখালাম যে পরীক্ষায় ফেল করার ভয়, আর দ্বিতীয়ত হচ্ছে পাশ করার যে আনন্দ, সেটা কনসিকুয়েন্সে পাওয়া যাবে যদি আপনি পড়াশোনা করেন। হ্যাঁ? তো আমরা এবার দেখি যে আমাদের আমরা একটা কাজ করে ফেলি, সেটা হলো ক্লাসরুমে যাই, আপনাদের জন্য একটা ক্লাসরুম বানাই। আপনারা এখানে আমি এই যে গুগল মিটে এই সেশনে আমি লিংক দিয়ে দিলাম চ্যাটিং এ, এটাতে জয়েন করে ফেলেন। ওকে। গেল গেল। এখানে হচ্ছে আমাদের syllabus, exam structures and exams rules. So আমরা এটা সবাই জয়েন করছেন তো না? হুম। এখানে সিলেবাসের কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনস আছে, হ্যাঁ? তো আমাদের এই যে K1, K2 and K3, K1 থেকে নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 6টা, K2 আসবে 17টা, মোট 31টা, মিনিমাম এই কটা আসবে। বাদ বাকি 9টা হচ্ছে এর ভিতরে একটু কম বেশি করতে পারে। তবে সাধারণত এরকম থাকে 8টা, 8টা, 16টা,
আর 8 হচ্ছে 20টা, তাই না? সরি, 8 8 16, আর এটা হচ্ছে কত হয়, 24টা। এরকম ডিস্ট্রিবিউশন থাকে। কোশ্চেনের টাইমিং হচ্ছে K1 এর জন্য 1 মিনিট সময়, K2 এর জন্য 1 মিনিট, বাট K3 কোশ্চেন টাইপটা হচ্ছে 3 মিনিট সময় লাগে। বাট পরীক্ষার সময় আপনি জানবেন না যে কোনটা K1 আর K2 K3, সম্ভবত এই টাইমগুলো বলা থাকে না। বাট নর্মালি হচ্ছে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছি ওরা। আচ্ছা, চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন আসবে হচ্ছে এই যে 8টা, যেমন বলে দিছে, কোশ্চেন আসবে হচ্ছে 8টা। এর ভিতরে K1 2টা আর K2 হচ্ছে 6টা। চ্যাপ্টার 2 থেকে আসবে 6টা কোশ্চেন, তার ভিতরে K1 2টা, K4 হচ্ছে 4টা। চ্যাপ্টার 3 থেকে থাকবে 4টা কোশ্চেন, K1 আর K2 2টা করে থাকবে। চ্যাপ্টার 4 এ K1 নাই কিন্তু একেবারে, 6টা আর 5টা থাকবে K3, মোট 11টা কোশ্চেন থাকবে এখানে। আর চ্যাপ্টার 5 এ থাকবে হচ্ছে K1 একটা, K2 5টা, আর K3 3টা, মোট 9টা। তার মানে আমরা দেখলাম যে 11 আর 9 20। চ্যাপ্টার 4 5 মিলে হচ্ছে অর্ধেক, বাকি অর্ধেক হচ্ছে অন্য 4টা চ্যাপ্টার। এর ভিতরে K6 মাত্র 2টা কোয়েশ্চেন থাকবে, একটা হচ্ছে K1 আর একটা K2। এই হচ্ছে মোটামুটি সিলেবাস আমাদের। এবং এখানে যে এলো গুলা দেওয়া আছে, এলো বলতে এখানে যে লার্নিং অবজেক্টিভস, যেমন ফাউন্ডেশন লেভেল, এগুলো সব এলো, হ্যাঁ। 1.1.1 সেখান থেকে, বা 1.1.2.2, এই দুটা থেকে একটা কোশ্চেন আসবে। এখানে দেখেন, এখানে কয়টা আছে, 3টা 3টা 6টা, তাই বলছে, তাই না? 6টা বলছে, অথচ এখানে বলছে 8টা। মানে কি, মানে হচ্ছে এইটা মিনিমাম এটা থাকবে, বাদ বাকি 2টা কোনটা থেকে দেবে, এটা যা মানে এভাবে ডিফাইন করবে না ওরা, যে কোনোটা থেকে দিয়ে দিতে পারে। একটা থেকে দিতে পারবে, একাধিক দিতে পারে কোনো সময়। তো আমাদের এই হচ্ছে আমাদের টোটাল পরীক্ষা হবে হচ্ছে, নর্মালি হচ্ছে 1 ঘন্টা, কিন্তু নন নেটিভ যাদের ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ না মাদার টাং, সো আমাদের আরো 15 মিনিট সময় বেশি দেবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করা হয়, মানে রেজিস্ট্রেশন করা হয় ফাইনাল এক্সামের জন্য, তখন ওটা টিক দিয়ে দিতে হয় যে আমরা এক্সট্রা টাইম লাগবে। তবে ইংলিশে পরীক্ষা দেওয়ার জন্য যারা ইংল্যান্ডে বাড়ি আছে, মানে যাদের ইংল্যান্ডে ওই কি বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাদের মাদার টাং, তাদের কিন্তু 60 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করবে। ঠিক আছে? তো আপনাদের সিলেবাস থেকে শুরু করে এগুলো সব দিয়ে দিলাম, আপনারা একটু গো থ্রু করবেন সিলেবাসটা। ওকে, জয়েন করেন নাই কি এখনো? হুম, সিলেবাস নিয়ে বা এই কারিকুলাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, জি ম্যাম। রিমেম্বার ক্যাটাগরির যেই টপিক গুলো আছে, ওগুলা কি মুখস্থ করার টপিক? মানে রিমেম্বার দিয়ে কি? স্বাভাবিক, স্বাভাবিক। রিমেম্বার মানে তো মুখস্থ করা, মুখস্থ না করলে রিমেম্বার থাকবে কি করে? কি একদম যেমন ধরেন, হ্যাঁ, যেমন লাইনটা ধরেন লিমার নাম মুখস্থ রাখার জন্য, মানে মনে রাখতে হলে কি করতে হবে? এটা বোঝার কোনো ব্যাপার? না, বুঝান না, এটা মনে রাখারই ব্যাপার। মনে রাখার ব্যাপার। গাছের নাম গাছ, এটা আল্লাহ শিখাই দিছে, এই যে আমাদের মনে আছে, আর এটা বোঝার কিছু নাই। অল দ্য নাউন্স এন্ড প্রোনাউন্স এগুলো হচ্ছে মনে রাখার বিষয়। আচ্ছা,
এখন আমরা দুইটা বিষয় টেস্টিং এর বলে আমরা আজকের কন্টেন্টটা শেষ করব। সেটা হলো টেস্টিং ভেরি ডিমান্ডিং জব। ডিমান্ডিং কেন? ডিমান্ড আছে মার্কেটে, এই জন্য ডিমান্ডিং। কিন্তু কেন কেউ জানেন? বলেন, টেস্টিং কেন ডিমান্ডিং জব? স্যার কেউ একটা একজন বলেন। রিজন এমন হতে পারে যে টেস্ট ছাড়া যখন প্রোডাক্ট সফটওয়্যার ওয়েব বেসড হোক বা অ্যাপ্লিকেশন মোবাইল বেসড হোক যখন রিলিজ হয় তো অনেক বেশি ইস্যু বা বাগ থাকে টেস্ট না হয়ে গেলে রিলিজ হলে। স্যার এই হ্যাঁ, জন্য এটা আমার মাথায় এখন আপাতত আসতেছে এটা এই জন্য এখন ডিমান্ড, কারণ আগে এত টেস্টিং এর কোনো ডিমান্ড ছিল না সফটওয়্যার টেস্টারে। হ্যাঁ, তো দেখা হুম, যাচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট হোক বা ডেভেলপার হোক তারা ওই পর্যায়ের টেস্টিংটা করতে পারে না যেটা সফটওয়্যার মার্কেটে আসলে যারা আছে তারা যেভাবে করে। তো এই correct. কারণে দেখা যাচ্ছে release হওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট রিলিজ হয় তো সেটাতে দেখা যায় যে ওই পরিমাণ বাগ থাকে না, খুব মিনিমাম বা হুম। এই জন্য স্যার আমার কাছে মনে হয়। আর কেউ অ্যাড করবেন শাহনওয়াজের সাথে? আচ্ছা, ধরেন এরকম একটা মোবাইল চাইনিজ যদি হয়, বেশিরভাগই চাইনিজই, তাই না? আইফোনও চায়নাতে তৈরি হচ্ছে। তো এরকম একটা মোবাইল বাংলাদেশের জন্য যখন আসে, কত টাকায় পাওয়া যায় চাইনিজ মোবাইল? ই উঠতেছে, ধরেন 10,000 টাকা পাওয়া যায়। হুম, এই মোবাইলটাই এই কোম্পানি, এই চাইনিজ কোম্পানি যখন ইউরোপ বা আমেরিকার জন্য যখন এই প্রোডাক্টটা তৈরি করে, তখন এর দাম কত হয়? ধরেন 50,000 টাকা হয়। এই যে পার্থক্য কি? হার্ডওয়্যার কিন্তু একই। পার্থক্য হচ্ছে একটা কোয়ালিটি অ্যাসিওর করা আছে আর একটা নাই। কোয়ালিটি অ্যাসিওর করলে এই প্রোডাক্টের দাম 5 গুণ বেড়ে যায়, তাই না? এই যে 5 গুণ বাড়লো, দেখেন টেস্টাররা এটাকে টেস্ট করে কোয়ালিটি অ্যাসিওর করার কারণে এর গুরুত্বটা সবার কাছে বেড়ে গেছে। এর উপর নির্ভর করতে পারছে, এর উপর আস্থা রাখতে পারছে। হুম, প্রথমত হচ্ছে যে আমরা সাধারণত ফিনান্সিয়াল ভ্যালুতে যদি ডিমান্ড দেখি, টেস্টিং এর জব কেমন ডিমান্ডিং, কেমন স্যালারি দেয় বলেন তো? বাংলাদেশে কেমন দেয়? বাংলাদেশে তো কোনো স্ট্যান্ডার্ড নেই, যা খুশি তাই দেয় যে কোনো স্যার কোম্পানি, এটা না? তো স্যার একটা তো স্যার এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, তাছাড়া আরেকটা হচ্ছে স্যার বাংলাদেশ হিসাবে বাংলাদেশ মনে হয় কমই দেয় অন্যান্য জায়গার চেয়ে। হ্যাঁ, অনেক কম দেয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, জাপান থেকে একটা জবের অফার আসছে আমার কাছে, বুঝলেন? সিনিয়র লোক চাই। তো আমাকে ওরা নক নক করতেছে সরাসরি ওই কোম্পানি থেকে। তো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে কোম্পানিটা ভালো, নাম্বার 1 কোম্পানি ইন জাপান, এবং ওখানে মুসলিমদের জন্য ব্যবস্থা আছে। জাপানি ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না, ইংলিশে চলবে। 3 বেলা হালাল খাবারের ব্যবস্থা আছে। দেন নামাজের ব্যবস্থা আছে, ইভেন জুম্মার নামাজের ব্যবস্থা আছে। তার মানে মসজিদ আছে কোম্পানির প্রেমিসিসে। আমাকে ডিরেক্টলি ওরা মানে অ্যাপ্লাই করতে বলতেছে। তো অনেক বেশি স্যালারি টেস্টিং এ, কিন্তু হ্যাঁ, স্যালারির অ্যামাউন্টটা শুনলে আপনারা বুঝতে পারবেন।
মান্থলি হচ্ছে 16 থেকে 17 লাখ টাকা বাংলাদেশি টাকায়। স্যার বাংলাদেশে এই টাকাতে জাপানে কত টাকা খরচ হবে মাসে? কারেন্সি কনভার্সন করে দেখতে হবে, দেখার দরকার আছে আমার। আপনি বাংলাদেশি টাকাতে যদি 16 লাখ টাকা, আমেরিকাতে টেস্টারদের স্যালারি হচ্ছে $7,000 ধরেন। তো $7,000 মানে হচ্ছে এখন প্রায় 9 লাখ টাকা মতো ধরেন, তাই না? তো 9 লাখ টাকা আমার অনেক স্টুডেন্টই আছে 10 লাখের উপরে পাই টেস্টার মান্থলি। তার মানে হচ্ছে কি ডিমান্ড আছে, তাই তো? বুঝালাম যে ডিমান্ড আছে, এটা বোঝার জন্য দিস ইজ দ্য ফার্স্ট মোটিভেশন যে আপনার একটা ডিমান্ড আছে। এবারে এবার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে টেস্টিং ইজ ভেরি চ্যালেঞ্জিং জব। এবার একটু হতাশা ঢুকাই দিই আপনাদের মধ্যে, হ্যাঁ। টেস্টিং ইজ ভেরি ডিমান্ডিং জব অ্যান্ড টেস্টিং ইজ ভেরি চ্যালেঞ্জিং জব। চ্যালেঞ্জিং কেন বলেন তো? আমরা কি টেস্ট করি, সফটওয়্যারের কি এনশিওর করি? কোয়ালিটি। কোয়ালিটি এনশিওর করি। এখন দেখেন কোয়ালিটি হচ্ছে এমন একটা রাশি যার কোনো মেজারমেন্ট স্কেল নাই। প্রথমেই চ্যালেঞ্জটা হচ্ছে, সব থেকে বড় চ্যালেঞ্জ যে কোয়ালিটির কোনো মেজারমেন্ট স্কেল নাই, তাই না? হ্যাঁ, আপনাকে আমার মাপতে বলা হয়েছে, কিভাবে মাপবেন আপনি? আপনি যেভাবেই মাপবেন সেভাবেই যদি সঠিক না হয়। সো কোয়ালিটেটিভ যে সমস্ত ডেটা আছে আমাদের, সেগুলোকে পরিমাপ করা যায় না ম্যাথমেটিক্স দিয়ে, মানে অঙ্ক দিয়ে। যেমন কোয়ান্টিটি অঙ্ক দিয়ে মাপা যায়, দূরত্ব মাপি আমি অঙ্ক দিয়ে, সময় সবই অঙ্ক দিয়ে। কিন্তু কোয়ালিটি তার মাপার জন্য কোনো স্কেল নাই। আর আমাদের এই জগৎটা হচ্ছে বস্তুর জগৎ, বস্তুগত জগৎ। হ্যাঁ, এই জন্য এখানে এই সমস্ত এমন এমন জিনিস আল্লাহ তৈরি করে রাখছে যেটা ফিউচার লিঙ্কিং করে রাখছে কিন্তু। হ্যাঁ, যা আপনি আপনি একটা কাজ করছেন, আল্লাহ খুশি হচ্ছে। আর কি পরিমাণ খুশি হয়! অনেকে তসবি দানাই গুনতে থাকে, তাই না, আল্লাহকে খুশি করার জন্য। আমি এক হুজুরকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর, কয়টা মানে সোয়াব পেলে জান্নাতে যাওয়া যাবে? কয়টা? হ্যাঁ, কোন সংখ্যা দিয়ে কি বোঝানো যাবে যে আপনি কতটা খুশি হয়েছেন? যাবে না। কোয়ালিটেটিভ ডেটা। সো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনি কোয়ালিটেটিভ ডেটাকে পরিমাপ করার কোন স্কেল নাই। আপনার প্রফেশনের প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আপনি অন্যজনের করা কাজের মধ্যে আপনি সংশোধনের উদ্দেশ্যেই আপনি সমালোচনা করছেন, আপনি প্রোডাক্টের ক্রিটিসাইজ করছেন, যেটা কখনোই কোনো সুস্থ মানুষ সুন্দরভাবে নিতে চায় না। সো প্রথমে হচ্ছে আপনি রাইভাল হয়ে গেছেন কাদের জানেন? ডেভেলপারদের। ডেভেলপারদের সাথে আপনাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? যেহেতু আপনি তাদের কাজের ভুল ধরছেন, অর্থাৎ আপনাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক, তাই না? তার মানে আপনার ওয়ার্ক প্লেসটা কতটা নাজুক, আপনার ওয়ার্ক প্লেসটা কতটা মানে অপাংতেয়, কতটা অবাঞ্ছিত অবস্থায়, কতটা একঘরে অবস্থায়, কতটা আপনাকে থার্ড ক্লাস সিটিজেনের মতো থাকতে হয়। নিজের দেশে চাকরি করছেন অথচ থার্ড ক্লাস সিটিজেনের মতো আচরণ। আমার কাজের পরিবেশ যদি আমার মনের মতো না হয়, তাহলে এক্সেলেন্সিতে যাওয়া যায় না। সব সময় যদি একটা চাপের মধ্যে থাকি, তাহলে খুব ভালো লাগে এই কাজ। তাহলে যারা বানাচ্ছে তারা হচ্ছে ক্রেডিট নিচ্ছে যে আমি বানিয়েছি, আপনি ক্রেডিটও নিতে পারছেন না। তাহলে কি আর একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? প্রফেশনটা
খুবই আপনাকে দেখতে পারে না এরকম একটা পরিবেশে থাকতে হয়। তৃতীয় চ্যালেঞ্জ যেটা, উদর পিণ্ডি বুদর ঘাড়ে বলে এটাকে। মানে বানালো এক দল, আর সেটা মাপার জন্য স্কেলও আপনাকে দিল না, একটা বৈরী পরিবেশও আপনার জন্য রেডি করছে। আবার অ্যাকাউন্টেবিলিটি আবার আপনার। কাস্টমার বলে যে টেস্টার কি করলো, অ্যাকাউন্টেবিলিটি আবার আপনার, ওদের না। তাহলে এইরকম একটা ত্রিমুখী একটা ধরেন বন্দুক তাক করে রেখেছে আপনার দিকে ৩ দিক থেকে। এখন বোঝেন এই জবটা কতটা চ্যালেঞ্জিং। যদিও এই প্রফেশনে যারা এসেছেন তারা প্রোগ্রামিং ভয় পান বলেই টেস্টিং এসেছেন। এটা হচ্ছে ইটস এ কমন ফেনোমেনা ইন আওয়ার কান্ট্রি, তাই না? প্রোগ্রামিং পছন্দ করেন না বা পারেন না, একটা দুর্বলতা আছে যার জন্য হচ্ছে আপনি টেস্টিং এ আসতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা? নুসরাত জাহান মিমের কথা বলবো না, কারণ নুসরাত তো হচ্ছে ইউনিভার্সিটির টিচার, তাকে পড়াতে হয় টেস্টিং, যার জন্য শিখতে এসছে। কিন্তু যারা টেস্টার হিসেবে কাজ করছেন তাদের শুরুটা ছিল এরকম, তাই না? যে প্রোগ্রামিং যেহেতু পারি না, টেস্টিং এ যাই। কি আমি কি লাইনে কথা বলছি নাকি বেলাইন হয়ে যাচ্ছে? স্যার না, কিছুটা ঠিক মিল আছে। আছে। একটা বিষয় হচ্ছে যে যারা ডেভেলপার মানে সব ভার্সিটি চলাকালীন যখন স্যার আমরা ডেভেলপমেন্টের প্রজেক্ট গুলো করতাম, অথবা এখন ডেভেলপারদেরকে যাদেরকে দেখি, তাদের তো মানে তাদের কাজগুলো এমন মনে হয় যে তাদের দিন রাত নাই। এবং ওই ভার্সিটি প্রজেক্ট করার সময় আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল, প্রজেক্ট না মেলা পর্যন্ত দেখা যায় ঘুম আসতো না। তো স্যার এইরকম লাইফ স্টাইল আসলে পছন্দ না আমাদের। আচ্ছা, ব্যালেন্স সব দিকে। তো টেস্টিং এর হয়। আমাদের স্যার অটোমেশনের জন্য তো কোড জানাই লাগে। অটোমেশন যখন করি অফিসের প্রজেক্ট গুলাতে, তো পাইথন ইউজ করি, সেলেনিয়াম ইউজ করি, অ্যাপিয়াম ইউজ করি। তো এটা একটা মার্জিনাল ব্যাপার আছে যে আমি এনজয় করতেছি, আমার হয়েও যাচ্ছে, সবই হচ্ছে। তো বাকি আপনার ওই প্রতিটা কথাই একবারে 100-100 ঠিক, যে ক্লায়েন্ট থেকে রিপোর্ট আসলে আগে আমাদের উপরে আসে যে কি টেস্ট করছি। ডেভেলপার আমাদের সবসময় শত্রু, যদিও আমরা তাদের কাছে কোয়ালিটি এনশিওর করতেছি। তারপরও স্যার বাকি আপনার প্রতিটা কথাই ঠিক। কিন্তু এটা হচ্ছে যে স্যার আমাদের মানে ডেভেলপারদের ওই জিনিসগুলো ভালো লাগে না, যে তাদের অফিসও করে, বাসায় যেও রাত জায়গায় করে এসে অফিসে আমাদেরকে ফিডব্যাক দেয়। তার মানে হচ্ছে ওদের ওই যে আমার তাহলে ছেলের মতো। আমি ছেলেকে জিজ্ঞেস করছিলাম তুমি কি হবা, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা? বলে পাগল নাকি, আমি তোমার মতো এরকম কাজ করতে এরকম রাত দিন কাজ করবো, এত পাগল আমি না। ছোট্টবেলায় বলছে অবশ্য, আবার শেষেও কম্পিউটার সায়েন্সেই পড়ছে ব্র্যাকে। তো আহ, তাহলে ধরে নিলাম যে আংশিক আপনি ঠিক ওরকম না যেটা ভয়ে আপনি এসেছেন, বাট কাজের ভয়ে এসেছেন, কাজের লোডের ভয়ে আপনি এসেছেন। আচ্ছা, এখন এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি একটা প্রশ্ন করি, হু ক্যান টেস্ট, নট অনলি সফটওয়্যার টেস্টিং, ইন এনি কনটেক্সট, হ্যাঁ, ইন এনিথিং, হু ক্যান টেস্ট, কে টেস্ট করার অধিকার রাখে, যোগ্যতা রাখে, এবং কাকে দিয়ে আসলে টেস্ট করানো উচিত? প্রশ্নটা এতটা ওপেন এন্ডেড হয়ে গেছে যে এটা কোনো মুখস্থ অ্যান্সার দিতে পারছেন না, তাই না? আমি একটু সহজ করে দিই। টিচাররা স্টুডেন্টদের খাতা টেস্ট করে, তাই না? মানে স্টুডেন্ট পরীক্ষার খাতা লেখে আর টিচাররা টেস্ট করে। টেস্ট বলতে এখানে খাতায় স্ক্রিপ্ট চেক করে, দেখে। তো টিচাররা কি স্টুডেন্ট থেকে বেশি জানে না কম জানে? বেশি জানে স্যার। বেশি জানে স্বাভাবিক। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে যেতে পারি যে যারা বানিয়েছে তাদের থেকে যদি বেশি না জানে, তাহলে আসলে তার কাছে কেন যাবে মানুষ টেস্ট করাইতে, তাই না? আমি একটা সফটওয়্যার বানিয়েছি, আমি টেস্ট করাতে চাচ্ছি, কাকে নেব আমি? যে আমার থেকে কম জানে তার কাছে গিয়ে লাভ আছে টেস্ট করাতে?
যে আমার থেকে বেশি জানবে তাকে দিয়ে আমি টেস্ট করাবো, না তো ওর থেকে তো আমি বেশি জানি, তো ও আর কি বলবে আমাকে। সো এইটা মাথায় রাখেন এখন থেকে, যে সফটওয়্যার টেস্টাররা ডেভেলপারদের থেকে যদি বেশি না জানে ডেভেলপমেন্ট, তাহলে তাকে টেস্টার হওয়া যায় না। তার মানে এখন আপনারা বুঝতে পারছেন আমার কথার অ্যাঙ্গেল দেখে যে টেস্টার হতে হয় অনেক বেশি সিনিয়র ডেভেলপারদের। বুঝতে পেরেছেন? টেস্টার কারা হতে হয়? টেস্টাররা আসলে কোনো এন্ট্রি পয়েন্ট না। টেস্টার হওয়া উচিত হচ্ছে ডেভেলপমেন্ট করে এসে, ভেজে খেয়ে এসে তারপরে। কারণ আপনি চিন্তা করে দেখেন তো, টিম লিড যারা, তারা হয়তো কোড করে না, কিন্তু তারা হচ্ছে অনেক বেশি প্রোগ্রামারকে হ্যান্ডেল করতে পারে এবং তারা খুব ভালো করে জানে যে হ্যান্ডেল করছে, কাজ করে নিচ্ছে এবং সে কি চেক করে নিচ্ছে না? জি স্যার। আপনার GitHub এর মেইন স্ট্রিমে যদি নিতে হয়, মানে যদি যদি মার্জ করে নিতে হয়, তাহলে কি রিভিউ না করেই নেয়? না স্যার, রিভিউ করে নিতে হবে স্যার। তো রিভিউ করতে গেলে জানতে হবে না? তো তার মানে আপনাকে অনেক বেশি জানতে হয়, জানাটাই হচ্ছে আসলে জরুরি। তাহলে প্রোগ্রামিং জানেন না, এখন এটা যদি বলেন টেস্টার হওয়ার মতো যোগ্যতা তাদের নাই। তাহলে প্রোগ্রামিং না জানলে টেস্টার হওয়া যাবে না। আচ্ছা, আরেকটা অবস্থার কথা বলি, সেটা হচ্ছে গত মাস পর্যন্ত ছিল যে আইএসটিকিউবি সার্টিফাইড, মানে সার্টিফিকেটটা জব মার্কেটের জন্য আসলে খুবই লুক্রেটিভ। আপনার যদি আইএসটিকিউবি সার্টিফিকেট নিয়ে আপনি আমেরিকাতে যান, আপনার জব রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, তো এই সার্টিফিকেটটা ভ্যালুয়েশনটা এরকম ভাবেই করা। বাট এখন একটু চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জটা কি জানেন? চ্যালেঞ্জটা হয়েছে আপনার কল পাবেন, আপনি ইন্টারভিউতে কল পাবেন যদি আপনার আইএসটিকিউবি সার্টিফিকেট থাকে। বাট ইন্টারভিউ ফেস করতে হলে টেস্ট অটোমেশন জানা লাগবে, না হলে আপনি তাদেরকে স্যাটিসফাই করতে পারবেন না। তার মানে আইএসটিকিউবি সার্টিফিকেট আপনাকে কল এনে দেবে, বাট তাদেরকে ইন্টারভিউ বোর্ড ফেস করতে হলে আপনাকে অবশ্যই অটোমেশন জানা লাগবে। কেন বলেন তো এখন এইদিকে যাচ্ছে ট্রেনটা? কে বলতে পারবে? দোলন বণিক বলতে পারবে নাকি? কস্ট কাটিং হতে পারে। ক্রস কাটিং মানে আরেকটু ক্লিয়ার করেন। মানে ধরেন স্যার, দুজনের কাজ যদি আমি একজনকে দিয়ে করাতে পারি। বিষয়টা কি এরকম হলো? দুইজনের কাজ একজনকে করাইতে পারলে কি হবে? একজনে যদি আমার দুজনে মানে ম্যানুয়াল প্লাস অটোমেশন দুইটাই যদি পারে, তাহলে তো আমার ধরেন আইএসটিকিউবি সার্টিফিকেট কি ম্যানুয়াল টেস্টিং? আইএসটিকিউ সার্টিফিকেট একটা সার্টিফিকেট যে আপনি টেস্টিং ফ্রেমওয়ার্ক জানেন, মানে টেস্টিং কি এটা আপনার কাছে ক্লিয়ার একেবারে, এটা ঠিক আছে। কিন্তু আপনি অটোমেশন টেস্টিংটা আমি বললাম, বাট ম্যানুয়াল টেস্টিং তো লাগবেই। বাট অটোমেশনটা অনেক জরুরি হয়ে যাচ্ছে কেন? দুইটা কাজই স্যার ম্যানুয়াল টেস্টিং এ বেসিক্যালি অ্যাপ্লিকেশনে আমরা যেটা করি যে কোনো একটা মানে ফুল অ্যাপ্লিকেশনের কোনো একটা মডিউলে কাজ হয়েছে, আমরা শুধু ম্যানুয়ালি ওইটুকু টেস্ট করি, কিন্তু ফুল অ্যাপ্লিকেশন করতে পারি না। তো এইটার জন্যই আসলে অটোমেশন লাগে, কারণ দেখা যায় এই রিলিজটার জন্য অন্য কোনো জায়গায় অন্য কোনো মডিউলে ইফেক্ট থাকতে পারে, যেটা আসলে অটোমেশনে বের হয়ে আসে। আচ্ছা, গাজী যেটা বললো সেটা হচ্ছে টেস্ট এক্সিকিউশনকে অটোমেশন করার। ম্যানুয়াল অনেক কাজ আছে, টেস্ট এক্সিকিউশন ম্যানুয়াল হয় আবার অটোমেশন হয়, কিন্তু অনেক কাজ আছে যেটা অটোমেশন সম্ভব না, শুধু ম্যানুয়ালি হয়। টেস্টিং মানে হচ্ছে টেস্ট এক্সিকিউশন না। টেস্টিং মানে টেস্ট ইনসেপশন থেকে শুরু করে টেস্ট প্ল্যানিং, টেস্ট অ্যানালাইসিস, টেস্ট ডিজাইন, টেস্ট ইমপ্লিমেন্টেশন, এভরিথিং ইজ ম্যানুয়াল। হ্যাঁ, স্ট্যাটিক টেস্টিং, এভরিথিং ইজ ম্যানুয়াল। অটোমেশন তো শুধুমাত্র এক্সিকিউশনটা করা হয়, সেইটুকু
এখন ম্যান্ডেটরি হয়ে গেছে জব মার্কেটের জন্য। কোয়েশ্চেন ছিল জব মার্কেটের জন্য ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে কেন? সাফায়েত বলেছে যে একজনকে দিয়ে সব কাজ করায় নেওয়া যায়। এটা হতে পারে, একজনকে দিয়ে অটোমেশন তারপর ম্যানুয়াল সব টেস্ট করা যায়। এটা আসলে মূল উদ্দেশ্য না জব মার্কেটের অবস্থা। কেন বলেন? আর কেউ বলতে পারবেন? নুসরাত? দোলন রেখে চুপ করে স্যার আছে, আমার মনে হয় টাইমটা অনেক কমিয়ে আনা যায়। কমিয়ে আনা যায়। আচ্ছা, আরিফ? আরিফ? আরিফ নাই? আরিফ প্রথম। স্যার অ্যাকচুয়ালি হিউম্যান আমরা যখন ম্যানুয়াল টেস্টিং করি তখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান এররও একটা ফ্যাক্টর থাকে, সেটা অটোমেশন টেস্টিং এ সেটাও আলটিমেটলি ইনহ্যান্স করা পসিবল। এর পাশাপাশি টাইম যেটা বলা হয়েছে, টাইম শিডিউলিং আরো করা, তারপর কস্ট মিনিমাইজ করা, আমার রিসোর্স ইউটিলাইজেশন মাচ বেটার করা, এই ব্যাপারগুলো আসছে স্যার। জান্নাতুল লিমা? স্যার আমার কাছেও মনে হয় যে একজন রিসোর্সকে দিয়ে ম্যানুয়াল অটোমেশন দুইটাই করানো যায়, আর অটোমেশনটা আসলে যে রিগ্রেশন টেস্টিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। না, ইম্পর্টেন্ট শব্দটা টাইমটা হচ্ছে কমে আসে আর কি, ম্যানুয়ালি আমি রিগ্রেশন করতে গেলে তো আমার স্যার, প্রচুর সময় লাগে। অটোমেশনের আরেকটা সুবিধা হচ্ছে যে আমি একই জিনিস বারবার ইউজ করতে পারি, এটা একটা বড় বেনিফিট। রিগ্রেশনের জন্য ভালো। রিগ্রেশনের জন্য অনেক বেটার যে আমি একই কোডই বারবার ইউজ করতেছি রিগ্রেশনের জন্য। আচ্ছা, আমি মূল বিষয়টা একটু বলি। সারা ওয়ার্ল্ড এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কালচারটা চেঞ্জ করে অ্যাজাইলের দিকে ঝুঁকে গেছে। প্রায় ধরেন 90%, মোর দ্যান 90% প্রজেক্টই অ্যাজাইলে চলে এখন। ওই ওয়াটারফল মডেলের প্রজেক্ট সংখ্যা আসলে দিনকে দিন কমে যাচ্ছে। অ্যাজাইলের যে প্র্যাকটিসটা, ওই প্র্যাকটিসের কারণে এত বেশি পিস সফটওয়্যার তৈরি করতে হয়, তো এত বেশি ইন্টিগ্রেশন হয় যে ইন্টিগ্রেশনটা আমি যখন ইনক্রিমেন্টাল মডেলে যাই, একটা ছোট সফটওয়্যার পিস আরেকটা পিস ইন্টিগ্রেট করা লাগে সেকেন্ড রিলিজে। হ্যাঁ, সেকেন্ড যে স্প্রিন্ট আসবে, তার মানে কি ফার্স্ট স্প্রিন্টের সেকেন্ড স্প্রিন্ট মিলে জয়েন্টলি আমাকে পাঠাতে হয়। এরপরে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন চলতে থাকে। হ্যাঁ, কন্টিনিউয়াস যখন ইন্টিগ্রেশন চলতে থাকে তখন বেসিক্যালি ওই আগের টেস্ট গুলো বারবার এক্সিকিউশন করা লাগে, মানে রিগ্রেশন টেস্টিং যেন একটা সাধারণ দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যখন এই রিগ্রেশন টেস্টিংটা সবসময় ব্যবহার হতে থাকবে তখন তার ম্যানুয়ালি সম্ভব না কাজ করা। এই অ্যাজাইল প্র্যাকটিসটাই বেসিক্যালি আমাদেরকে টেস্ট অটোমেশন ছাড়া অন্যভাবে করার কোনো সুযোগ নাই। বুঝতে পারলাম? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমরা আজকে একটু ক্লিয়ার হলাম যে আমাদের টেস্টিং আসলে কি। আমরা নেক্সট ডে থেকে সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়াশোনা শুরু করে দেব, এবং আমি আশা করব যে নেক্সট ডে থেকে আপনারা ক্যামেরা অন করে রাখবেন। যদিও ক্যামেরা অন করছেন না, যদি ক্যামেরা অন না করেন আমার ক্লাস নিতে বোরিং লাগে। হ্যাঁ, তো আমি সাধারণত ক্লাস নিই না যদি ক্যামেরা অন না করেন। তো আপনারা যদি ক্যামেরা অন না করতে চান তাহলে কিন্তু আমি হার্ড লাইনে চলে যেতে পারি। সেটা হচ্ছে যারা ক্যামেরা অন করবে না তাদের টাকা ফেরত দিয়ে দেবো, তারা আর আমার স্টুডেন্ট হতে পারবে না।
বুঝতে পেরেছেন? আমি আপনাদের একটা সার্ভিস দিচ্ছি আমার, কিন্তু আমি ওই এই ব্যাপারে ছাড় দিব না। আর যারা যারা পারবেন না তারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা ক্লাস করবেন কি করবেন না। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার নেক্সট উইকে কি আমাদের স্যাটারডে সানডে 2 দিনই ক্লাস হবে নাকি মানে মানডে তো ঈদ? ও, স্যাটারডে সানডে নেক্সট উইক হচ্ছে আমাদের কয় তারিখ হয়? 15 তারিখ। 15 তারিখে কি ঈদের? আপনারা বলেন। আমার 17 তারিখে ঈদ, তার মানে 16 তারিখে হওয়ার কথা না, তাই না? স্যার আমরা শনিবার করি ক্লাসটা। জি স্যার 15 তারিখ হতে পারে শনিবার। শনিবার করতে পারি যদি সবাই রাজি থাকে। সবাই কি একমত? জি স্যার 15 তারিখ করা যেতে পারে স্যার। ওকে। স্যার 15 তারিখ হচ্ছে যে স্যার অনেকে তো যেমন লাইক আমি ঢাকা থেকে আমি এলাকা যাবো, চাকরি যাবো, তো 15 তারিখ আমি যে আমার পক্ষে পসিবল হবে না। আরিফের কথা খুব অস্পষ্ট। বললাম স্যার 15 তারিখ দেখা যাচ্ছে যে ঢাকা থেকে মানে গ্রামে যেতে হবে ঈদ করার উদ্দেশ্যে আর কি। তো তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি ওইগুলোর জন্য বলছি যে আপনারা বলেন যে ক্লাস নেওয়া যাবে কি নাকি ঈদের পরে করবেন। স্যার আমার স্যার পার্সোনাল ঈদের পরে করলে বেটার হয় স্যার। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে স্যার স্যার অনেকের জন্যই ডিফিকাল্ট হবে স্যার। হুম। তাহলে আমরা ইয়েতে চলে যাই। এর পরের যে না শেয়ার করে নি, এর ভিতরে আপনার এদের ভিতরে পড়াশোনা করেন একটু চ্যাপ্টার 1টা। ওকে, দেন আমরা তাহলে সেটা হলো যে আমাদের তাহলে তো চলে যেতে হবে 22 তারিখ। ঠিক আছে? জি স্যার। তাহলে 22 তারিখে। জি স্যার। ওকে স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা রেকর্ডিং করে স্যার জায়গা পেয়ে যাবো নাকি? ড্রাইভে না, মানে ওই এই ক্লাসরুমে লিংক থাকবে প্রত্যেকটা রেকর্ডেরই। এটা আমি একটা গুগল আমার আছে কি বলে ইউটিউব একটা চ্যানেল আছে যেটা হচ্ছে একদম আনকাট, আমি কোনো এডিট করি না, হুবহু এতক্ষণ যা কথা হলো এইটাই আপ করে দেব। আর লিংক থাকবে হচ্ছে আমাদের ক্লাসরুমে। ঠিক আছে? জি স্যার। আর যেহেতু গুগল কি বলে ইউটিউবে অথবা লাইফ টাইম থাকবে। ঠিক আছে, তাহলে আসলে আসসালামু আলাইকুম। ওকে স্যার। ঈদ মোবারক। ঈদ মোবারক।